হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। রাত 11টা ছুঁই ছুঁই, চারিদিকে কঠোর নিস্তব্ধতা বিরাজমান। শুধু দূর হতে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, অন্যথা নেই কোনো জনসরগোল শব্দ। তখন থেকে ফুলে সাজানো খাটে বসে কান্না করছে ফাজিহা, সাথে করে টিস্যু বক্সটাও নিয়ে বসেছে। বিছানার ওপরে খাটের চারপাশে টিস্যুর ছড়াছড়ি, নাকের জল আর চোখের জল একাকার হচ্ছে তার। একবার নাকের জল মুছে ফেলছে তো আরেকবার চোখের জল। ওকে ঘরে রেখে যাওয়ার পর সাজানো ঘর দেখে লাভ ম্যারেজ করতে না পারার দুঃখটা আবারও জেগে উঠেছে ওর, তাই কেঁদে যাচ্ছে তখন থেকে। ভদ্র মাত্রই বোনদের আবদার মিটিয়ে পকেট খালি করে ঘরে ঢুকলো। বিয়ে করলে এত জ্বালা জানলে করতোই না সে বিয়ে। বাপরে! এসেই খাটের চারপাশে এত টিস্যু দেখে অবাক হয়ে তাকালো ফাজিহার দিকে। ঘর সাজানো বাবদ যে এত টাকা দিয়ে এলো সব তো বৃথাই যাচ্ছে। এই মেয়ে তো সব নষ্ট করে দিচ্ছে। কপাল কুঁচকে গেল আপনা আপনি তার। সে ভেবে পেল না এত কান্না কেমনে করে মেয়েরা। বাই এনি চান্স ওদের চোখের সাথে সাগরের কোনো কানেকশন নেই তো? হাত ঘড়িটা খুলে রেখে এগিয়ে গেল ফাজিহার দিকে। বিরক্তি নিয়ে বলল, কান্না করছো তো বাহিরে গিয়ে করো, আমার ঘর কেন নষ্ট করছো? ভদ্রের কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ফাজিহা রক্তচক্ষু নিয়ে তাকালো ওর দিকে। ইচ্ছে করে নাক মুছে একটা টিস্যু ছুঁড়ে মারলো ঠিক ভদ্রের মুখ বরাবর। দূরত্ব কম থাকায় সেটা গিয়ে ভদ্রের মুখেই পড়লো। বেচারা ভদ্র, ওর দিনটাই খারাপ আজ। বিয়ের সময় একবার স্টেজে নাক মুছে হাত ধুয়ে দিল, আবার এখন তো মুখেই ছুঁড়ে মারলো। ঘৃণায় নাক কুঁচকে ফেললো ভদ্র। তেড়ে আসলো ফাজিহার দিকে। তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে নোংরা টিস্যু ছুঁড়ে মারলে? ফাজিহা ভয় পেল না আর না জেদ ছাড়লো। সেও ভদ্রের চোখে চোখ রেখে জেদি গলায় বলল, বেশ করেছি মেরেছি, আবার মারবো দেখবেন। বলেই আবার টিস্যু নিতে গেলেই ভদ্র বক্সটা নিয়ে ফেললো। ফাজিহার জেদ বাড়ল, শক্ত করে ধরে ফেলল ভদ্রের অপর হাতটা। তারপর পাঞ্জাবির হাতায় মুছে ফেলল নাকটা। ভদ্র নাক সিটকে দূরে সরে দাঁড়ালো। পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে মারল ফাজিহার মুখে। তারপর দাঁত কিরমির করে বলল, রাবিশ, কোনো ম্যানার্স নেই তোমার? ফাজিহা পাঞ্জাবিটা পুনরায় মেঝেতে ছুঁড়ে মেরে বলল, আছে তো, মাত্রই তো একটা নমুনা দেখালাম, আরও দেখাবো? একদম দূরে থাকবে আমার থেকে। নামো আমার বিছানা থেকে, নামো। নামবো না, এটাই এখন আমার বিছানা, আমি তো এখানেই থাকবো। না, থাকবে না, এটা আমার বিছানা, আমি তোমায় রাখবো না। আপনি রাখার কে? হু আর ইউ? আপনার মা বলে গেছেন এটা আজ থেকে আমার ঘর, সো গেট আউট ফ্রম মাই রুম। অভদ্র কোথাকার! ভদ্র চূড়ান্ত অবাক। তার রুম থেকে তাকেই বের করে দিতে চাইছে। তার ভাবনাগুলো সব সত্যি হয়ে যাচ্ছে। এই মেয়ে আসলেই ওকে জ্বালিয়ে মারবে। কিন্তু সেও কি ছাড়ার পাত্র নাকি? হুট করে কাছে গিয়ে ফাজিহার দুহাত শক্ত করে ধরে ফেলল। টেনে নামানোর চেষ্টা করলো ওকে। ভদ্র যেমন হুট করে ফাজিহার হাত আটকে দিয়েছে, ফাজিহাও তেমন হুট করে এক কাণ্ড ঘটিয়ে বসলো। সময় নিয়ে ভদ্রের হাতে নিজের সুন্দর সুশ্রী দাঁতগুলোর নকশা এঁকে দিল। ভদ্র চিৎকার করে ফাজিহার হাত ছেড়ে দিল। তবে ফাজিহার দাঁত ভদ্রের হাত ছাড়ল না। মনে যত রেশ মিটিয়ে নিল। বেশ গভীর ক্ষত হয়ে রক্ত জমাট বেঁধে গেল সাথে সাথে। ব্যথায় চোখ মুখ খিচে গেল ভদ্রের। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ফাজিল মেয়ে, অনেক চুপ থেকেছি, এবার তোমাকে আমার আসল রূপ দেখাবো, অপেক্ষা করো কিছু মিনিট। বলেই তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে ছুটল। এক্ষুনি ঠান্ডা পানি দিতে হবে হাতে, না হলে আরও ক্ষতির দিকে চলে যেতে পারে। ভদ্রের কষ্টে একটুও অনুশোচনা হলো না ফাজিহার। তার সমস্ত মুখ জুড়ে রাজ্য জয় করা হাসি। এতক্ষণে মনে শান্তি মিলল, আরাম বোধ করছে সে। আয়েশ করে বিছানায় গা এলিয়ে মাথার ওপরে হাত রেখে চোখ বন্ধ করলো। মিনিট পাঁচেক পেরুতেই হঠাৎ নিজেকে শূন্যে অনুভব করতেই চকিতে চোখ খুলে তাকালো। নিজেকে ভদ্রের কোলে আবিষ্কার করতেই ঝাপাঝাপি শুরু করলো নামিয়ে দেওয়ার জন্য। বাঁকা হাসলো ভদ্র। এবার ওর পালা এসেছে, সুদে আসলে মেটাবে সব। পড়ে যাওয়ার ভয়ে ভদ্রের গলা জড়িয়ে ধরল ফাজিহা। আমাকে ছাড়ুন অভদ্র, না হলে আপনার কি করব আপনি আন্দাজও করতে পারছেন না।
নো ওয়ে ছাড়ার প্রশ্নই আসে না। ইটস মাই টার্ন। কোনো উল্টা পাল্টা কাজ করবেন না আমার সাথে। ছি, নিজের চরিত্র তাহলে দেখিয়েই দিলেন। বাজে বকা বন্ধ করো। আমার রুচি এত খারাপ না যে তোমার সাথে কিছু করব। কি করবেন তাহলে? কি করব? ফাজিহাকে উত্তর দিতে না দিয়ে ঠাস করে সোফার উপরে ফেলে দিল তাকে। মৃদু চিৎকার করল ফাজিহা। খেপে গিয়ে ভদ্রের পেটের চামড়া টেনে জোরে চিমটি কেটে দিল। জখম আর জখম, এই মেয়ে বারবার ভদ্রকে জখম করেই চলেছে। আজ বাকি রাত এর সাথে থাকলে বোধহয় আর বেঁচে বেরোতে পারবে না ঘর থেকে। বুঝেও হজম করে নিল সেটা ভদ্র। পুরুষ মানুষের পালিয়ে যাওয়াটা মানায় না। দাঁত চেপে বলে উঠল, বন্ধ করো এবার। কি চাই তোমার? সহ্য হচ্ছে না আপনাকে? একসাথে এক বিছানায় শুব না আমি? তাহলে সোফায় ঘুমাও। কে বারণ করেছে? আমিও তো সেটাই বলছি, সোফায় শুয়ে পড়ুন আপনি। বলেই উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ফাজিহা। ভদ্র তাকাতেই ওর দিকে বালিশ ছুঁড়ে মারল সে। ধরে ফেলল সেটা ভদ্র। অগত্য, এই মেয়ের সাথে আর দ্বন্দ্বে জড়াতে চায় না ভদ্র। আজকের মতো এইখানেই ইতি ঘটিয়ে সে সোফাতেই শুয়ে পড়ল। ফাজিহা মাথা উঁচিয়ে দেখল একবার। ভদ্রকে সোফায় শুতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেক পাশ মুখ করে শুয়ে পড়ল। ঘরের পরিবেশ ও এবার বাইরের পরিবেশের সাথে তাল মিলিয়ে নেমে এলো নীরবতা। তবে চোখ দুটো এখনো সজাগ। হয়তো কিছু একটা মাথায় ঘুরছে। সময়ের অপেক্ষা করে আছে হয়তো বা। এত সহজে হার মানবে না সে। ভোরের স্নিগ্ধ আকাশে পাখিরা উড়ে চলেছে কিচিরমিচির শব্দ করে। চারিপাশে ব্যস্তময় গমগমে পরিবেশ। চাকরিজীবীরা অফিসে আর অন্যরা কর্মজীবীরা নিজ নিজ কর্মে নিয়োজিত হয়ে গেছে ইতিমধ্যেই। চোখে আলো লাগতেই ফাজিহার চোখগুলো হালকা খুলে আবার বন্ধ করে ফেলল। শুতে কেমন অসুবিধা বোধ নিচে পড়ে গেল। মুহূর্তেই ঘুম ছুটে গেল তার। চোখ মুখ কুঁচকে ব্যথায় অস্ফুট আর্তনাদ করে উঠল। চোখ খুলে তাকাতেই অবাক হলে সে। সে সোফায় কখন এলো? সে তো রাতে খাটে শুয়েছিল। সোফায় তো ভদ্র। ভাবতেই চট করে চোখ ঘুরিয়ে তাকালো বিছানার দিকে। যা সন্দেহ করেছিল তাই হলো। ভদ্র আয়েশ করে খাটে ঘুমোচ্ছে। ফাজিহা ঘুমানোর পর ওকে সোফায় রেখে গেছে নিশ্চয়ই। তেতে উঠল সে। কোমরে হাত চেপে কোনো রকমে উঠে দাঁড়ালো ফাজিহা। তারপর ওয়াশরুমের দিকে গেল এবং হাতে এক মগ পানি নিয়ে ফিরল। বিছানার দিকে এগিয়ে 1 মিনিটও দেরি করল না আর পানিগুলো ছুঁড়ে মারল ভদ্রর মুখে। আকস্মিক এমন আক্রমণে হকচকিয়ে উঠল ভদ্র। মাথা ঝিম ধরে গেল ওর। রেগে তাকালো ফাজিহার দিকে। হোয়াট ননসেন্স! যেমন কর্ম তেমন ফল। ভদ্রের চোখ মুখ অস্বাভাবিক রকম লাল হয়ে গেল। হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ায় মস্তিষ্কের স্নায়ুকোষ পর্যন্ত জ্বলে উঠেছে ওর। দাঁত চিবিয়ে বলল, ফাজলামোর একটা লিমিট থাকে। ফাজিহা অনুরূপভাবেই উত্তর দিল, আমি ফাজলামো করছি না আপনি করেছেন। মাঝরাতে সোফায় রেখে এলেন। সকালে একটু নড়া মাত্রই পড়ে আর একটুর জন্য আমার কোমর ভাঙেনি। আপনার তো কোনো ব্যথাও লাগেনি। তাহলে কোনটা ফাজলামো? ভদ্র কেন জানি শান্ত হতে পারছে না। কাঁথাটা এক পাশে ফেলে বিছানা থেকে নেমে গেল। অতঃপর বিরক্তি নিয়ে সামনে থেকে ফাজিহাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ফাজিহা ছিটকে এক পাশে পড়ল। ভদ্রের আচরণে অবাক হলো সে। না চাইতেও চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভদ্রের চোখে তার জন্য এই বিরক্তি মানতে কষ্ট হলো তার। সামান্য এই বিষয় নিয়ে ভদ্র এমন আচরণ করল। অভিমানে আরও সিক্ত হলো আখি পল্লব। বাবার প্রতি অভিমানটাও জেগে উঠল তার। আজ যদি তার কথা মেনে লাভ ম্যারেজে সম্মতি দিত তাহলে বিয়ের পর এমন অবস্থা হতো না। অনেক ভালোবাসা পেত। মিনিটখানেক পরে ভদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মাথাটা এখন ঠান্ডা লাগছে তার। হঠাৎ কি হলো নিজেও বোঝেনি সে। ওয়াশরুমের দরজা লক করার শব্দ পেয়ে ফাজিহা তড়িঘড়ি করে চোখ মুছে নিল। তারপর ভেজা বেডশিটটা তুলে ফেলতে লাগলো রোদে দেওয়ার জন্য। চোখ মুছে ফেলার ব্যাপারটা নজর এড়ালো না ভদ্রের। বুকের বাম পাশের দিকে মৃত ব্যথা অনুভব করলো সে। এমন না যে ফাজিয়াকে সে আগে কাঁদতে দেখেনি। হ্যাঁ দেখেছে, তবে সেসব ছিল অবুঝের মতো কান্না। কিন্তু এত বুঝদারদের মতো লুকিয়ে কান্নাটা কেন যেন মানতে পারল না ভদ্র। নিজের আচরণে নিজেই বিরক্ত হলো সে। কাছে এগিয়ে গেল ফাজিহার। ভদ্রকে দেখে ফাজিহা পাশ কাটিয়ে চলে যেতে চাইল বেডশিটটা নিয়ে, কিন্তু তা হতে দিল না ভদ্র।
ফাজিহার হাত ধরে আটকে দিলেও তাকে। এরকম কান্নায় মানায় না তোমাকে, বিশ্রী লাগে খুব। ভদ্র দেখে ফেলেছে বুঝতে পেরে ফাজিহার অস্বস্তি হলো। সে হাত ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। মৃদু রাগ দেখিয়ে বলল, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? ছাড়ুন আমাকে। অধিকার আছে আমার? না, নেই কোনো অধিকার আপনার। তাহলে তুমি যে দেখাচ্ছ অধিকার, আমি কখন অধিকার দেখালাম? অবাক সুরে জিজ্ঞেস করলো ফাজিহা। এই যে এখন আমার কথায় কষ্ট পেয়ে লুকিয়ে কান্না করছো, আবার রাগ দেখাচ্ছ আমার ওপর, এটাই কি অধিকার দেখানো নয়? আজব, আমি কেন আপনার ওপর রাগ দেখাতে যাব? তাছাড়া কাঁদবই বা কেন? কে হন আপনি? আমার হাজব্যান্ড। মানি না আমি সেটা, কিছু আসে যায় না, বিয়ে তো হয়ে গেছে। ডিভোর্স নিব আমি আপনার থেকে, তারপর ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে নিব। ও রিয়েলি? তা মিস ফাজিল, ও সরি মিসেস ফাজিল, কে আপনাকে বিয়ে করবে ভালোবেসে? রেগে গেল ফাজিহা। কটমট করে তাকিয়ে বলল, আমার নাম ফাজিল নয়, ফাজিহা। আপনি নিজের নামটা দেখুন মিস্টার অভদ্র। অথচ রাগ হলো না ভদ্রের। সে পেরেছে তার ফাজিল বইয়ের মন অন্যদিকে ঘুরাতে। দুষ্টু হেসে বলল, কাল রাতে তো তেমন কিছুই করলাম না, তার আগেই অভদ্র? কিছু করলে কি বলবে তখন? ফাজিহা চোখ গরম করে তাকিয়ে বলল, জানে মেরে দিব কাছে ঘাসার চেষ্টাও করলে। এখনো তো কাছেই আছি, রাতেও দুবার কোলে তুললাম, কই জান তো এখনো আছে, তাহলে কি আর একটু কাছে গিয়ে দেখব? বলেই আর একটু কাছে আসলো ভদ্র। ফাজিহা দাঁতে দাঁত চেপে ভদ্রকে কিছু বলতে যাবে, তার আগেই দরজায় টোকা পড়ল। দুজনেই ছিটকে দাঁড়ালো। ফাজিহা রাগী চোখে তাকালো ভদ্রের দিকে, যেন চোখের ইশারায় বলছে, আপনাকে আমি পরে দেখে নিব। ভদ্র হাই তুলল তা দেখে। এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। দরজার বাহিরে ভদ্রের দুই ফুফাতো বোন রায়সা, তিশা আর সাথে ফাইজা দাঁড়িয়ে আছে। দরজা খোলা পেতেই ফাইজা ঘরে ঢুকে বোনের কাছে চলে গেল। ভদ্র ঘর থেকে বেরিয়ে গেলে রায়সারাও ঢুকে এলো ঘরের ভেতরে। ফাইজাকে দেখে খুশি হয়ে গেল ফাজিহা। বোনকে টেনে কাছে বসিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে শুরু করলো। এইখানে তার কোনো অসুবিধা হলো কিনা ফাইজা হাসি মুখে না বলল। তার নাকি এইখানে অনেক ভালো লেগেছে। দুই বোনের গল্পের মাঝে রায়সা বলে উঠল, ভাবি তোমরা পরে গল্প করো, আগে চলো নাস্তা করে নিবে, রাতেও তেমন কিছু খাওনি তুমি। তিশাও তাল মেলালো সাথে, হ্যাঁ ভাবি, একটু পর তো রিসেপশনের জন্য তৈরি হতে হবে তোমায়, তাড়াতাড়ি নাস্তা করে নিবে চলো। ফাজিহা মিষ্টি হেসে মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো, তোমরা করেছো নাস্তা? না ভাবি, তোমার সাথে একসাথে নাস্তা করব তাই এখনো করিনি, তোমাদের রোম্যান্স শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। রায়সার কথায় মুখ লাল হয়ে গেল ফাজিহার, অথচ দুজনের মাঝে এমন কিছুই ঘটেনি। ফাইজা বোনের দিকে তাকিয়ে বলল, রায়সা আপু দেখো, আপুই তো লজ্জা পাচ্ছে। ফাজিহা চোখ গরম করে তাকালো। হেসে উঠল ফাইজা। বয়সে 12 বছর হলেও ফাইজার বোধ বুদ্ধি বড়দের মতোই। ফাজিহা বোনের বাহুতে চাপড় বসিয়ে বলল, বেশি পেকে গেছিস না? বাবাকে বলবো তোকেও বিয়ে দিয়ে দিতে? বলে লাভ নেই, আমি তো ছোট এখনো, কেউ বলবে না তোকে ছোট। দুই বোনের খুনসুটি দেখে সবাই মিলে নাস্তা করতে গেল। মনে মনে আনন্দ হচ্ছে ফাজিহার, আজ বাবা মা আসবে, সবার সাথে আবার দেখা হবে ওর। দুপুরে 1টা নাগাদ সাজ শেষ হলো ফাজিহার। অতিথিদের আনাগোনাও শুরু হয়ে গেছে ততক্ষণে। রায়সা আর তিশা ফাজিহাকে নিয়ে স্টেজে বসালো। ভদ্র অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। হঠাৎ স্টেজের দিকে তাকাতেই চোখ আটকে গেল তার। ফাজিহার পরনে হালকা অফ হোয়াইট রঙের শাড়ি, সাথে তার ম্যাচিং জুয়েলারি। বেবি হেয়ারগুলো সামনে ছেড়ে দিয়ে চুলগুলো খোপা করা, আর মাথায় শাড়ির সাথে মিলিয়ে একটা দোপাট্টা। সব মিলিয়ে মারাত্মক লাগছিল ফাজিহাকে। ভদ্র ভেবে পায় না এত মিষ্টি দেখতে একটা মেয়ে এমন ঝগড়ুটে কেন। আবার নিজের ওপর গর্ববোধ হলো এই মারাত্মক সুন্দরীকে নিজের করতে পারার জন্য। মাথা চুলকে অতিথি আপ্যায়নে মনোযোগ দিল সে। ফাজিহার বাড়ি থেকেও লোকজন চলে এলো। নাজিয়া রহমান এসেই মেয়েকে জড়িয়ে ধরলেন। একটা রাত যেন 1 বছরের মতো লেগেছে ওনার। ফাজিহাও মাকে পেয়ে আবেগী হয়ে উঠল। মিজানুর রহমানও এসে মেয়ের সাথে কথা বলে গেলেন ভদ্রের বাবার কাছে। রুবাইয়া আসার পর থেকে ফাজিহার সাথেই দাঁড়িয়ে থাকলো। ফাজিহা অভিমানে প্রথমে কথা বলতে চাইছিল না, তবে রাগ করে থাকাটাও যে তার স্বভাবে পড়ে না।
রুবাইয়ার দুঃখী চাহনিতে গলে গেল সে। যতই হোক প্রিয় বান্ধবী বলে কথা। রুবাইয়ার চোখ দুটো কাউকে খুঁজে চলেছে। ফাজিহা দেখল তা, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কাকে খুঁজছিস? রুবাইয়া দৃষ্টি ফাজিহার দিকে ঘুরিয়ে ফেলল। হালকা হাসার চেষ্টা করে বলল, কই না তো, কাকে খুঁজবো? অশুভকে খুঁজছিস? ওনার নাম শুভ। বারবার অশুভ কেন বলিস তুই? ওটা অভদ্রের বন্ধু, তাই আমি বলতেই পারি। তোর কেন খারাপ লাগছে? কি চলছে তোদের মাঝে? তুই ভুল বুঝছিস, কিছুই চলছে না আমাদের মাঝে। বলেই ফাজিহাকে এড়িয়ে চোরের মতো পালিয়ে গেল রুবাইয়া। বাড়ির ভেতরে চলে গেল সে। সবাই বাইরে থাকায় ভেতরে কেউ নেই। রুবাইয়া জোরে শ্বাস ফেলল, আর একটুর জন্য ধরা পড়ে যাচ্ছিল। হঠাৎ কেউ একজন হ্যাঁচকা টানে ওকে একটা রুমে ঢুকিয়ে ফেলল।